আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের গল্পের নাম হচ্ছে কালো থাবা। চলুন শুরু করা যাক। অত্রাই রানীনগর, নওগাঁ। থানাটির নাম শুনে থাকবেন। ২০০৫ সালের ঘটনা। সর্বহারা নামের দলটির প্রতি নিহত মানুষ খুন করত। তাদের মাঝে একজন সাখাওয়াতকে ১১ই জানুয়ারি ৫টা সন্ধ্যা ৮টার সময় গলা কেটে খুন করে। রাত ১২টার দিকে তার লাশটি মর্গে পৌঁছে। লাশটি ফেরত আনার জন্য গাড়ি খোঁজার জন্য বাহির হলে গাড়ি মেলানো একসময় অসম্ভব হয়ে পড়ে। অবশেষে একজন ডোম বলেন আনিস রহমান একটি লোককে বলে চেষ্টা করতে। আনিসকে যখন পাওয়া গেল সময় রাত ১২টা ৩০ মিনিট, কিছু কম বেশি হবে। এখানে বলা দরকার আনিস রহমানের বয়স ৫০ বছর। সে ভটভটি চালক, আর সে শুধু এই ধরনের লাশকে বহন করত এবং মোটা অঙ্কের টাকা নিত। কিন্তু সাখাওয়াতকে বহন করাই তার জীবনের অভিশপ্ত অধ্যায় হবে তা আনিস রহমানের জানা ছিল না। আনিস রহমানকে সাখাওয়াতের লাশটি উঠিয়ে দেয়া হলো তালাই বাঁশের তৈরি বিছানা দিয়ে মুড়িয়ে দিয়ে। গাড়িটি যখন ছাড়ার জন্য আনিস রহমানকে বলা হলো, রাত তখন প্রায় ২টা। ইঞ্জিনটি যখন চালু করতে গেলেও অনেকটাই হয়ে আছে ইঞ্জিনের চাকা। আনিস তো চালু করতেই পারলেন না। যারা লাশটি নিতে এসেছিলেন তাদের মধ্যে ২-৩ জনও পারলেন না। তারপর আনিস হঠাৎ দেখলেন চাকার সাথে হাতটি আটকে আছে, সেজন্য চালু হচ্ছে না। তো হাতটি তালাই খুলে ভিতরে দিয়ে গোল করে তালাইটি বেঁধে দেয়া হলো। তারপর মেশিনটি চালু করে যাত্রা শুরু করলেন। রাত তখন ২টা ৩০ মিনিট। যে লোকটি লাশ শুধু লাশ বহন করেন সে যে খুব সাহসী হবেন তা বলার অবকাশ রাখে না। কেউ নেই গাড়িতে। লাশকে নিতে যারা গিয়েছিলেন ভয়ে কেউ গাড়ির সঙ্গে আসেননি। মর্গে থেকে গাড়িটির রাস্তায় চলা শুরু করলো। শহরের মধ্য রাস্তা, মানুষ শূন্য, আর কুয়াশায় রাস্তার লাইটগুলো মৃদু দেখাচ্ছে। যে নদীটি নওগাঁ শহরকে দুই ভাগ করেছে সে নদীর উপরে ব্রিজের মাঝামাঝি জায়গায় আসতে আনিস গাড়িতে ঝাঁকুনি অনুভব করতে লাগলেন। গাড়ি থামালেন। মৃদু আলো পেছন ফিরে দেখলেন লাশের বাঁধনগুলো খুলে গেছে। উঠে এসে শক্ত করে বাঁধলেন লাশটিকে। আবার পথ চলা শুরু করলেন। ব্রিজটি পার না হতেই আবারও পেছনে ফিরে দেখলেন না, সব ঠিক আছে। পথ চলা শুরু করলেন। সান্তাহার রানীনগর যে রাস্তা আছে সে পথটি ধরে। বাতাস বইছে, শীতের প্রকোপও বেশ। মাঝে মাঝে কুয়াশা যেন একদম ঘিরে ফেলছে। ৫ মিটারেরও কম দৃষ্টি সীমানা। খুব ধীরে ধীরে গাড়ি নিয়ে আসতে বাধ্য আনিস। গাড়িটি সান্তাহারের আসতেই প্রচণ্ড ঝাঁকুনি, ঝড়ের মতো বাতাস আর কুয়াশায় নিজের হাতটি দেখতে পাচ্ছে না আনিস। সাহসী মানুষ, তারপরও ভয় পেয়ে গেলেন। শুরু করলেন যেটুকু দোয়া জানা তা পড়তে। গাড়িটি থামিয়ে গাড়ি থেকে না নেমে বসে থাকলেন। এবার অনুভব করলেন গাড়ির উপর অনেক ভারী কিছু অস্তিত্বের। পিছনে না ফিরে দোয়া কালিমা পড়ছেন। ১০ মিনিট পর আস্তে আস্তে বাতাসের গতিবেগ কমে গেল, কুয়াশাও কেটে গেল। পিছনে না ফিরেই ভটভটি চালাতে শুরু করলেন। কিন্তু গাড়িটা যেতে চায় না। যেন ২০ থেকে ২৫ মন ওজনের কিছু টানছে গাড়িটাকে। একসময় ভারী বস্তুটি মনে হয় উধাও হয়ে গেল। গাড়িটি স্বাভাবিক গতিতে চলতে শুরু করলো। রক্তদই বিলের পাশ দিয়ে চলছে ভটভটি। মিনিট ১৫ পরে হালহালিয়া স্টেশনের কাছে পৌঁছাতেই ইঞ্জিনটি বন্ধ হবার উপক্রম। কি হলো দেখার জন্য ইঞ্জিনের দিকে তাকিয়ে দেখলেন ওই হাতটি ইঞ্জিনের চাকার ওই জায়গায় আটকে আছে। আনিস এত ভয় পেল যে শীতেও তার সমস্ত শরীর গেমে উঠল। হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। মনে সাহস নেবার চেষ্টা করছে। মনে মনে ভাবে অনেক লাশ তো এই গাড়িতে করে নিয়ে গিয়েছি, তাহলে ভয় কি। সাহস করে যখন পেছনে ফিরল দেখল একটি আলো অথচ কালছে।
বিলের মধ্যেও চলে গেল। যখন আলুটি যাচ্ছিল তখন পানিতে শব্দ হচ্ছিল, স্পষ্ট শুনতে পেল আনিস। তারপর লাশের দিকে চোখ যেতেই আবারও আটকে উঠল আনিস। 3টা বাঁধনি খোলা আর বুকের মাঝে রক্তে ভেজা, কিন্তু এই রক্ত একেবারে তাজা। 7-5 না ভেবে শুধু এইটুকুই ভাবল, এখানে থাকলে মৃত্যু তার হবেই। দৌড় দিয়ে যাবার রাস্তাও নেই। সাহস নিয়ে হাতটি ভেতরে দিয়ে আরও শক্ত করে বাঁধলেন। শুরু করলেন গাড়ি চালানো। গাড়ি এসে পৌঁছলো রানীনগরে। দেখলেন কিছু মানুষ ঘুমাচ্ছে। গাড়ি থামিয়ে বসে রইলেন 30 মিনিটের মতো। এর মাঝেই প্রস্রাব করেন রেল লাইনের পাশে। আনিসের মনে হলো আর একটু পরেই ফজরের আজান হবে, তাই আবারও ভটভটি চালু করে যাত্রা শুরু করলেন। রানীনগর পার হওয়ার পর ব্রিটিশ আমলে করা একটি ব্রিজ হাতিসুরার ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটি রক্তদয়ের বিলের শেষ সীমানা। গাড়ি যখন সেখানে পৌঁছলো, ব্রিজের কাছে আসতেই চাইলুতে পরিবেশটি হয়েছিল ঠিক সেই রকমই হলো। এবারও চারদিক এত কুয়াশা যে বটবটির লাইট জ্বলছে কিনা বোঝার উপায় নেই। হঠাৎ পিঠে কারো স্পর্শ অনুভব করলো আনিস। সমস্ত শিরা উপশিরা চোখ কান সব কিছুই দিয়ে গরম বাতাস বাহির হতে শুরু করলো। কি করবে ভেবে পাচ্ছে না। আস্তে আস্তে স্পর্শটি আনিসের বুকের দিকে আসছে। হাত দিয়ে ধরে দেখলো সেই হাতটি আর গলার দিকে এগুচ্ছে। শত চেষ্টা করেও থামাতে পারছে না। গাড়িটিও একবার থেমে গেল। হাতটি আটকাতে পারছে না আনিস। এবার পিছন ফিরে দেখলো লাশটি বসে থেকে তাকে ধরছে। দু চোখে কিছু নেই, রক্ত গড়াচ্ছে, বুকটাও ফাটা। লাশের বসে থাকা দেখেই আনিসের প্রাণ বাহির হবার উপক্রম। দম বন্ধ হয়ে আসছে। শেষ চেষ্টায় 2 হাত দিয়ে হাতটি জাকি মারল আনিস। হাতটি সরে গেল। সঙ্গে সঙ্গে পিঠে এত জোরে থাপ্পড় মারল আনিস, বাবা মা বলে চিৎকার করতে লাগলো। এরপর আরও এক থাপ্পড় মারল গাড়িতে। আনিস অজ্ঞান। যখন জ্ঞান ফিরল 13 দিন অতিবাহিত হয়ে গেছে। রাজশাহী মেডিকেল হাসপাতালে বুকে পিঠে ক্যান্ডেজ। আরও কিছু দিন পর বাড়ি ফিরে আসলেন আনিস রহমান। আমি সহ অনেকে লোকটাকে দেখার জন্য ভিড় করছিল। আনিস রহমানের পিঠে এক থাবা মাংস নেই, আর তার বুকে এবং তার পাশে আগুনে পুড়ে গেলে যেরকম হয় সেসব ক্ষত। এই কথাগুলো ছিল আনিস রহমানের। সে আর কোনোদিন গাড়িতে লাশ বহন করেননি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।